দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। সাংবাদিক আনোয়ার বিএনপির চাঁদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল, যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয়, ঠিক মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে। যেহেতু সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে, সেহেতু এটাও বিএনপির কর্মীরাই করেছে। ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রিমান্ডে গেরিলা প্রশিক্ষণ দেওয়া নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিল মেজর সাদিক। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে। তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে। তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী। শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল, তাই সরকার হঠাতে স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম। এ বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। যাক ক্ষমতা চাইরা বিএনপি জামাত যে আসুক, তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখেন, তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা ওভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো, যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো। আজকে আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে। ভাবা যায় হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে এক অদ্ভুত কাঁপন। সেনা সদর দপ্তরের চারপাশ যেন আজ ভীষণ নীরবতায় আচ্ছন্ন। কারণ রাতেই রিমান্ডে থাকা মেজর সাদিক পুলিশের হাতে ফাঁস করে দিয়েছেন এমন এক তথ্য, যা শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ সামরিক শীর্ষ নেতৃত্ব পর্যন্ত স্তম্ভিত। মেজর সাদিক, যিনি সাম্প্রতিক সময় বিতর্কিত গেরিলা প্রশিক্ষণ কাণ্ডে জড়িত ছিলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে এক এক করে এমন তথ্য ফাঁস করলেন যা প্রকাশ পেলে পুরো দেশ চমকে উঠবে। আমি শুধু প্রশিক্ষণ দেইনি, সেনাপ্রধান এই ষড়যন্ত্রের অংশ, স্পষ্ট ভাষায় বলেন মেজর সাদিক। এই বক্তব্যই প্রথমবারের মতো প্রকাশ পেল যেখানে দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নাম সরাসরি যুক্ত হয়েছে গেরিলা প্রশিক্ষণের সঙ্গে। মেজর সাদিকের দাবি, গোপন বৈঠকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার একটি সিক্রেট লোকেশনে। এতে অংশ নিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, ছাত্রলীগের প্রভাবশালী কিছু নেতা এবং সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা। পরিকল্পনা ছিল দেশের প্রধান শহরগুলোতে হঠাৎ করে গেরিলা হামলা চালানো, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং তারপর একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। মেজর সাদিক বলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুধু অবহিত ছিলেন না, বরং সরাসরি এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তার নির্দেশে বিদেশ থেকে অস্ত্র ও আর্থিক সাহায্য এসেছে। তদন্তকারীদের হাতে রয়েছে কিছু ভয়েস রেকর্ডিং এবং মেসেজ, যা সেনাপ্রধানের কণ্ঠস্বর বলে শনাক্ত করা হয়েছে। একটি রেকর্ডিংয়ে তিনি বলে উঠেছেন, এবার সময় এসেছে আমাদের কাজ সম্পন্ন করার। এই তথ্য সামনে আসার পর গোটা সামরিক ও রাজনৈতিক মহল এক ধরনের বিস্ময়ের মধ্যে। রিমান্ডের সময় পুলিশের কাছ থেকে কঠোর হেফাজতে থাকা মেজর সাদিকের শারীরিক ক্ষত পাওয়া গেছে। পুলিশি মার খেয়ে তিনি কাঁদতে কাঁদতে বিষয়গুলো ফাঁস করেছেন বলে সূত্রে জানা গেছে। এতে স্পষ্ট যে প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে থেকেও তিনি সত্য ফাঁস করার সাহস দেখিয়েছেন। তদন্ত সূত্র বলছে, এই গেরিলা প্রশিক্ষণ ও ষড়যন্ত্রে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরাসরি জড়িত ছিল। সৌদি আরব ও কাতার থেকে অস্ত্র ও অর্থের বন্দোবস্ত করা হয়েছিল। মেজর সাদিক জানিয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশেই এসব অনুদান এসেছে। এই তথ্য ফাঁস হওয়ার পর রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা।
বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাপ্রধানের নাম উঠে আসা মানে দেশ এক গভীর ষড়যন্ত্রের ফাঁদে আটকে গেছে। এটা একটি ভয়ঙ্কর সংকেত। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। সরকারি সূত্র বলছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষ এই সংবাদ শুনে চরম উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়া চলছে নানা আলোচনা। সেনাপ্রধান যদি ষড়যন্ত্রে জড়িত হন তবে সাধারণ মানুষের ভরসা কোথায়? তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিবে। রিপোর্টে প্রমাণিত হলে সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থদের বিরুদ্ধে যথাযথ আইনি ও সামরিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি পর্যায়ে এখন বিষয়টি অতি গোপনীয়তার সঙ্গে পরিচালিত হতো। দুপুরবেলা আমার সাথে লাঞ্চ করে আমার অফিসে, লাঞ্চ করে ও সাথে সাথে অফিসে চলে যায়। খাওয়া দাওয়ার পরে ও যাইয়া ও ঘুমায়। ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি। পরে আমার অন্য লোক আসছে, তাদের সাথে সময় দিয়ে কথা বলি। এক পর্যায়ে ও 7টা কত জানি বাজে, ওই মুহূর্তে আমার একটা ফোন দেয়। ফোন দিয়ে কয়, সাইম ভাই কোথায় আপনি? তখন আমি বললাম, আমি অফিসে। আমি কই, তুমি কই? আমি অফিসে আছি, নামবেন নাকি? আমি কই, হ, মোবাইলে চার্জ নাই, আমি চার্জ দিতেছি। এই কথা বলার পরে আমি বসে রয়েছি। কতক্ষণ পরেই প্রায় 10-15 মিনিট ও এর মধ্যে আমার অফিসে আসছে। আসার পরে এখান থেকে দুইজনে আবার 8টা বাজে গেছে। আমার স্টাফকে বললাম, তুমি এক কাজ করো, অফিস বন্ধ করো, আমরা দুইজন বের হয়ে যাচ্ছি, তুমি বন্ধ করে আইসা বলো। এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি। আসার পরে এই রোড থেকে, ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে, যে মোড়টা আর কি, ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি, এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে। ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি। এর ভিতরেই মসজিদ মাঠের গেট থেকে একটা লোক বের হয়েছে। তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি এটা বলে এটা ধরতে গেছে। এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি, সামুরাই নাকি বলে, এইটা বের করছে। পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিছে, যার সাথে তাদের বিরোধ, যার উপরে তাদের টার্গেট ছিল। তখন সে দৌড় দিছে, ওরাও সব দিয়ে আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে। এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন, সেও পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। এখন দৌড় দেওয়ানে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যখন ওরা এটা বাইর করছে, আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যাইতে যায় আমি আর ওরা পরে খুঁজে পাইতেছি না কই গেছে। সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আর কি, মানে যেটাকে বলা হয় যে নাইম বিরানির দিকে, ওই লোকটা দৌড় দিচ্ছে, যে লোকটাকে টার্গেট করছে। দৌড় দেওয়ার কারণে পরে আমি তো দেখি না কোথায় গেল। লোকজন অনেক আশেপাশে ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে, তারাও। তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে। তো অনেক কতটুকু যাওয়ার পর দেখি তার লোক নাই, কই গেল, কমে গেল, যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে, এইরকম এইদিকে। তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে, ও পিছনে চায় দেখে যে মোবাইল ধরা। তখন আর কি ওরে মনে হয় কিছু করছে, এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে। আমি তো দেখি নাই, চায়ের দোকানটা রুহুলের, এই দোকানে ঢুকছে। পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে। এই কোপানের ইতে পরে পড়ে গেছে গা। পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে। তখন আমি থতমত খাইয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো, কি হয়ে গেল। তৎনগত পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে, তো গাড়ি আছে কিনা। তখন আমি যাই যে গাড়ি নাই, কারে থেকে কারে ফোন দিব। সাথে সাথে আমি বাসন থানার ওসিকে ফোন করি যে ভাই, আমার সাংবাদিক তুহিনরে এই কোপাইছে, আপনি টিম পাঠান তাড়াতাড়ি। এই কথা বলনে কোন জায়গায়, আমি চৌরাস্তা অফিসের নিচেই। এই কথা বললে আমি গাড়িটা দিচ্ছে, গাড়িটা সে সাথে সাথে পুলিশকে বলছে। এই মুহূর্তে আর কি পরে আমি অন্য লোকজনদেরকে জানাইছি। ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5 জন ব্যক্তি রান্দাও, চাপাতি আর চুরি নিয়া মানে ওখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারবো। আমার কইতেছে মাত্র যদি একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গার ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছে আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসলাম। মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যেতাম না বড় ভাই। সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই।
যে করে যে কোনো জায়গায় কোবাইতে পারে। নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে, প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। সাংবাদিক আসাদুজ্জামান তহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। রাত না নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।